কুমিল্লা বোর্ড 2025 সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা এখন সমাধান করব ইজি হায়ার ম্যাথ বই থেকে। আমাদের ইজি হায়ার ম্যাথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের পাশে একটা করে কিউআর কোড দেওয়া রয়েছে, যেই কিউআর কোড স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট অঙ্কটির সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন, যেটি আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে। তাই আশা করব সবাই ইজি হায়ার বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ। তো কুমিল্লা বোর্ড 2025 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছে তার উদ্দীপকে কিছু তথ্য দেওয়া রয়েছে। যেমন এখানে বলা হয়েছে 1 + 3x + 2 হোল টু দি পাওয়ার -1 + 3x + 2 হোল টু দি পাওয়ার -2 + 3x + 2 হোল টু দি পাওয়ার -3 ... একটি অনন্ত গুণোত্তর ধারা। এটি হলো একটি অনন্ত গুণোত্তর ধারা। আরও একটা তথ্য দেওয়া আছে 6 + 66 + 666 ... তো এই হচ্ছে উদ্দীপকে দেওয়া দুইটা তথ্য। আমরা উদ্দীপকের এই দুইটা তথ্য এখান থেকে দেখে নিলাম। তো এখন আমরা সবগুলো প্রশ্নেরই সমাধান করব ধারাবাহিকভাবে। সবার প্রথমে ক নাম্বার প্রশ্নের সমাধান করব। ক নাম্বার প্রশ্নে বলা হয়েছে 2.31 পৌনঃপুনিক। এখানে 3 এর উপরে পৌনঃপুনিক, 1 এর উপরে পৌনঃপুনিক। ওই যে 3 এবং 1 এর উপরে যে ফোঁটা ফোঁটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে পৌনঃপুনিক চিহ্ন। আর পৌনঃপুনিক থাকা মানে ওই অঙ্কটা, ওই ডিজিটটা বারে বারে পুনরাবৃত্তি ঘটবে, ওইটার বারে বারে পুনরাবৃত্তি ঘটবে যার উপরে ওই ফোঁটাটা থাকবে। যে 2.31 পৌনঃপুনিক, এটিকে মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করো। মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করো মানে মূলত হচ্ছে লব বাই হর আকারে প্রকাশ করার জন্য বলা হচ্ছে। তাহলে চলেন আমরা এখন এই 2.31 পৌনঃপুনিককে মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করি। তাহলে আমরা সমাধানের মধ্যে চলে আসলাম। সমাধানে এসে ক নাম্বার প্রশ্নের সমাধান করব। 2.31 পৌনঃপুনিক। তো যেহেতু 3 এবং 1 এর উপরে পৌনঃপুনিক চিহ্ন, তাহলে এই 3 1 এটারই পুনরাবৃত্তি ঘটতে থাকবে বারে বারে। তাহলে 2.31 31 31 31 ... অর্থাৎ এই 31 আর থামবে না, চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে, এটার আর শেষ নাই, চলতে থাকবে। তো 2.31 31 ... আমরা এখন এই সংখ্যাটাকে ভেঙে লিখতে পারি। দশমিকের আগের সংখ্যাটাকে আলাদা, প্লাস দশমিক থেকে শুরু করে এর পরের অংশটা আলাদা। তাহলে 2 + 0.31 31 31 ... আমরা লিখলাম। এখন এই যে 0.31 31 31 ... এই অংশটুকুকে আমরা ভেঙে ভেঙে আলাদা আলাদা করে লিখতে পারবো। সেটা কেমন? আমরা এখানের মধ্যে পৌনঃপুনিক কয়টা অঙ্কের উপর আছে? 2টা অঙ্কের উপরে। তো প্রথমবার এই পৌনঃপুনিকের কাজ করা হয়েছে যতটুকুতে, এই যে এতটুকু 31 আমরা লিখলাম। তাহলে আমরা এখন লিখব 0.31। আচ্ছা, প্লাস এরপরে দ্বিতীয়বার এই পৌনঃপুনিকের কাজটা শেষ হয়েছে যেখানে গিয়ে, এই যে এখানে গিয়ে, তাই না? 31 আবার, তাহলে 0.31 31 এই যে এই জায়গাতে এসে থামবো। এখন ঘটনা হচ্ছে লেখার ক্ষেত্রে কিভাবে লিখব, সেটি হচ্ছে আমরা এখানে আমাদের দেখব অলরেডি দশমিকের পরে 2টা অঙ্ক লিখে ফেলছি না? আমরা ইতিমধ্যে দশমিকের পরে 2টা অঙ্ক লিখে ফেলছি এখানে। তাহলে এখন আমরা 2টা শূন্য দিব। দশমিকের পরে যেহেতু 2টা অঙ্ক আমার লেখা হয়ে গেছে, এজন্য দশমিকের পরে 2টা শূন্য দিব। তবে এই 31 তো এখনও লেখা হয় নাই, এই জন্য আমি 31 লিখব। প্লাস এরপর আবার আমরা সামনের দিকে আগাবো। কিভাবে করে? দশমিকের পরে ইতিমধ্যে এই পর্যন্ত তো লেখা হয়ে গেছে, তাহলে দশমিকের পরে 4টা অঙ্ক লেখা শেষ, তাহলে আমরা দশমিকের পরে 4টা শূন্য দিব। এরপরে এই যে 31 তাকে আমরা এখানের মধ্যে লিখব। তো এইভাবে করে এটা চলতে থাকবে চলতে থাকবে চলতে থাকবে। আমরা আপাতত 3টা পর্যন্ত লিখলাম, 1 2 3। এই পুনরাবৃত্তি 3বার ঘটা, এই যে প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার, এই 3টা পদ পর্যন্ত আমরা লিখলাম। এরপর আর লিখলাম না, কারণ এটা যত মন চায় আপনি লিখতে পারবেন, কোনো থামাথামি নাই, যত মন চায় লিখতে পারবেন। তো আমরা কমপক্ষে 3টা পদ, 1টা 2টা 3টা, কমপক্ষে 3টা পদ আমরা লিখবো। কারণ কমপক্ষে 3টা পদ না লিখলে এটা কোন ধারা, ধারাটার বৈশিষ্ট্যটা কি, এটা কিন্তু বোঝা যাবে না। এই জন্য কমপক্ষে 3টা পদ আমরা লিখবো। এবার আমরা ... দিয়ে দিলাম। তাহলে আমি কথাটাকে আবার একটু ক্লিয়ার করতেছি। এখানে পৌনঃপুনিক হচ্ছে 31 এর উপরে, এজন্য প্রথমবার দশমিকের পরে 31 পর্যন্ত আমরা লিখলাম। পরের বার যেহেতু ইতিমধ্যে দশমিকের পরে 2টা অঙ্ক লেখা হয়েছে, এজন্য দশমিকের পরে 2টা শূন্য দিলাম। এই দ্বিতীয়বার আমরা পুনরাবৃত্তি করব 31 প্লাস 0 পয়েন্ট। ইতিমধ্যে যেহেতু দশমিকের পরে 4টা অঙ্ক লেখা হয়েছে, এজন্য 4টা শূন্য দিব। এরপরে তৃতীয়বার আমরা পুনরাবৃত্তি ঘটাবো 31 এর। আপনি চাইলে আবার করতে পারেন। ওকে, তো আমরা ... দিয়ে থামিয়ে দিলাম, আমাদের আর প্রয়োজন নেই, 3বার করলেই যথেষ্ট। এবার আমরা বলতে পারি এই যে বন্ধনী অর্থাৎ ব্র্যাকেট, এই বন্ধনের ভিতরের অংশটি হচ্ছে একটি
অনন্ত গুণোত্তর ধারা। অনন্ত বললো এই কারণে যে এটার শেষ নাই, চলতে থাকবে চলতে থাকবে চলতে থাকবে, আর এটি একটি গুণোত্তর ধারা। কারণ এই প্রথম পদ আর দ্বিতীয় পদের অন্তর সমান না, এখানে অনুপাত সমান। দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ দিব, যেই অনুপাত আসবে তৃতীয় পদকে দ্বিতীয় পদ দিয়ে ভাগ দিব, সেই একই অনুপাত আসবে। তাহলে এটি হচ্ছে আসলে গুণোত্তর ধারা, যেহেতু এখানে অনুপাত সমান। তো আমরা এই ব্র্যাকেটের বাইরের অংশটির দিকে না তাকাই, ব্র্যাকেটের ভিতরের অংশটার দিকে আমরা এখন তাকাবো। প্রথম পদ 0.31 আমরা এ দ্বারা সূচিত করলাম। এবার আমরা আর এর মান বের করব, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। এই যে আমরা তাহলে এখানের মধ্যে লিখলাম দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করব। তাহলে সাধারণ অনুপাত আর ইকুয়াল টু দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। তাহলে রেজাল্ট আসে 0.01। এই যে আর এর মান এটা 1-এর চাইতে ছোট, আর এর মান এটা 1-এর চাইতে ছোট। তাহলে এটাকে আমরা মডুলাসের মধ্যে লিখলাম। কারণ আমাদেরকে যখন একটা পৌনঃপুনিক সংখ্যা দিয়ে তাকে মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করতে বলবে, তখন আমরা তাকে অসীমতক সমষ্টির যেই সূত্র সেটাতে প্রয়োগ করব। এইটার মাধ্যমেই মূলত এই অঙ্কটা করতে হবে। যখন পৌনঃপুনিকের কোনো একটা সংখ্যা দেওয়া আছে, আপনারা জেনারেল ম্যাথে খুব সংক্ষিপ্ত সিস্টেমে শিখেছেন যে কিভাবে করে তাকে আমরা মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করে ফেলি, কিন্তু হায়ার ম্যাথের মধ্যে এসে আমরা এটাকে বিস্তারিতভাবে সূত্রের মাধ্যমে আমরা করার চেষ্টা করব, এই গুণোত্তর ধারার মাধ্যমে, অনন্ত গুণোত্তর ধারার মাধ্যমে। তো এখন দেখেন যে বিষয়টা সেটা হচ্ছে, তো অসীমতক সমষ্টি যদি বের করতে হয় তাহলে সেই ক্ষেত্রে আর মডুলাস লেস দেন 1 হতে হয়। তাহলে আর এর মান 0.01, এটাকে মডুলাস করলে 1-এর চেয়ে ছোট হইতে হবে, এবং এটা মডুলাস করলে 1-এর চেয়ে ছোট হয়ই হয়। ওকে, তো এখন দেখেন 2.31। আচ্ছা, মডুলাস জিনিসটা কি? মডুলাস তেমন কোনো আহামরি কোনো জিনিস না, শুধু এটা হচ্ছে এটার মধ্যে যা ঢুকছে তাই বের হবে, শুধু চিহ্নটা ধনাত্মক থাকবে, চিহ্নটা ধনাত্মক থাকবে, এখান থেকে কোনো ঋণাত্মক মান বেরোইতে পারবে না, ধনাত্মক মান থাকবে। তো 2.31 ইকুয়াল টু, আমরা যখন এটাকে ভাঙছিলাম আমরা কি পাইছিলাম? এটাকে ভেঙে 2 + 0.31 পৌনঃপুনিক। তো আমরা এই 0.31কে দিয়ে অনন্ত গুণোত্তর ধারা পেয়েছিলাম। তাহলে 2 প্লাস এতটুকুর জন্য আমরা অসীমতক সমষ্টি নির্ণয়ের যে সূত্র সেটা প্রয়োগ করব এতটুকুর জন্য, কারণ আমরা ধারাটা এখানেই পেয়েছিলাম এতক্ষণ যাবত যেই ধারাটা নিয়ে কথা বলতেছিলাম। তাহলে এতটুকুর জন্য সূত্রটা প্রয়োগ হবে a/1 - r। এ এর মান বসাই দিব, আর এর মান বসাই দিব। 1 থেকে 0.01 যদি আমরা মাইনাস করি তাহলে 2 + 0.31 আর এখানে 0.99। তো এখন আমরা এই যে 0.0 আমরা উভয়টাকে যদি 100 দিয়ে গুণ দিই, এমনি বোঝানোর জন্য বলতেছি, 100 দিয়ে গুণ দিই, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু দশমিকটা উঠে যাবে, দশমিকটা উঠে যাবে। এটা এমনি আমরা সরাসরি কথাটা বলতে পারি, ওই 100 দিয়ে গুণ করার কি প্রয়োজন, এমনি সরাসরি কথাটা আমরা বলে ফেলতে পারি যে 0.31 0.99। তাহলে এই যে 0.0 অঙ্ক থেকে বাদ, তাহলে 31/99 এই কথাটা আমরা বলতে পারি, 2 + 31/99। তো এখন আমরা যদি এই 31/99 এটার সাথে 2 প্লাস করি, যোগ করি, তাহলে রেজাল্ট আসবে 2/99/31। এটি আসছে ফলাফল। তো এখন দেখেন যে এই বিষয়টা, এই যে আমরা ফলাফলটা পেলাম, এই একই ফলাফল কিন্তু আমরা জেনারেল ম্যাথে, হ্যাঁ জেনারেল ম্যাথে আমরা কিন্তু খুব সংক্ষিপ্তভাবে বের করে ফেলতে পারি, 2.31 পৌনঃপুনিক। তো সেক্ষেত্রে আমরা কি করতাম? পৌনঃপুনিক দুইটা অঙ্কের উপরে, তাহলে 2টা 9, দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া কোনো অঙ্ক নাই। ওকে ফাইন, ক্লিয়ার, কিছু করতে হবে না। এবার উপরে যাই, এই দশমিকটা ছাড়া সম্পূর্ণ সংখ্যা 231 বিয়োগ পৌনঃপুনিক ছাড়া অংশ হচ্ছে 2, তাহলে উপরে হচ্ছে 229, নিচে হচ্ছে 99। এবার একটু এদিকে আসেন, দেখেন যে এই বিষয়টা 99 দিয়ে 229কে ভাগ করা যায়, 99 দিয়ে 229কে ভাগ করা যায়, 229 ভাগ 99। তাহলে রেজাল্ট আসে 2 বার যায়, এটার মধ্যে 2 বার যায়, 99 2 বার গিয়ে 198 হয়, 99 2 বার গিয়ে কত হয়? 198 হয়। তাহলে দেখেন 99 2 বার গেল, 229-এর মধ্যে 99 2 বার গেলে 198 পর্যন্ত হয়, কিন্তু আছে কত? 229। তাহলে আর কত বাকি থাকে? 99 2 বার গিয়ে 198 পর্যন্ত গিয়ে থামলো, তাহলে 229 হইতে আর কত দরকার? 31 দরকার। তাহলে সেই ক্ষেত্রে 31 বসবে উপরে, আর ওই যে 99 দিয়ে ভাগ করলাম সেটা বসবে নিচে। সংক্ষিপ্ত সিস্টেম। তাহলে জেনারেল ম্যাথে একদম খুব সংক্ষিপ্তভাবে করা যায়, তবে হায়ার ম্যাথের মধ্যে এসে এই যে অসীম ধারার যে চ্যাপ্টার, এখানে আমরা সূত্রের মাধ্যমে বিস্তারিতভাবে অঙ্কটা করার পদ্ধতিটা শিখে যাব। হ্যাঁ, বলতে পারেন যে স্যার এই সংক্ষিপ্ত পদ্ধতিতে করা যায় না,
অবশ্যই করা যায়, কিন্তু আমরা পদ্ধতি আমাদেরকে শেখানো হচ্ছে। জেনারেল ম্যাথে তোমরা সংক্ষিপ্ত পদ্ধতি শিখলা, এবার হায়ার ম্যাথে তোমরা আরেকটু বিস্তারিত নতুন আরেকটা পদ্ধতি শিখো। মূলত আমাদেরকে এটাই হচ্ছে উদ্দেশ্য, যে আমরা সূত্রের মাধ্যমেও অঙ্কটা করে ফেলতে পারি বিস্তারিতভাবে। ওকে, তাহলে এইভাবে করে আমরা করে দিব। হ্যাঁ, আমরা এই অসীম ধারার চ্যাপ্টারে এইভাবে করে অঙ্কটা করে দিলাম। ওকে, তাহলে আমাদের যেই প্রশ্নটা আমাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে, আমাদেরকে যে প্রশ্নটা করা হলো যে 2.31 পৌনঃপুনিককে মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করো, আমরা তার অ্যান্সার পেয়ে গেছি 2/99/31। 2/99/31। ওকে, তাহলে এখন দেখেন এখানে কিন্তু ভগ্নাংশ আকারে আছে, লব আছে, হর আছে। তাহলে ছিল একটা পৌনঃপুনিক, দশমিক পৌনঃপুনিকের মধ্যে ছিল, সেটা এখন একটা ভগ্নাংশ আকারে প্রকাশ হয়ে গিয়েছে। এটাই মূলদীয় ভগ্নাংশ। এবার আমরা খ নাম্বার প্রশ্নটা রিডিং করি। 2 নং ধারার প্রথম n সংখ্যক পদের যোগফল নির্ণয় করো। প্রথম n সংখ্যক পদের যোগফল, প্রথম n সংখ্যক পদের যোগফল। যদি আমার n এর মান জানা থাকতো যে n এর মান 7, তার মানে প্রথম 7টি পদের সমষ্টি বের করো। যদি আমার জানা থাকতো n এর মান 5, তার মানে প্রথম 5টি পদের সমষ্টি বের করো। এখানে আমাদের নির্দিষ্ট করে পদের সংখ্যা উল্লেখ না করে আমাদেরকে বলছে প্রথম n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো। অর্থাৎ আমরা এই অঙ্কটা করার মাধ্যমে মূলত একটা ফরম্যাট দাঁড় করিয়ে দিব। কি দাঁড় করিয়ে দিব? ফরম্যাট দাঁড় করিয়ে দিব, একটা ফর্মুলা বের করে ফেলবো, ফরম্যাট বের করে ফেলবো, যেখানের মধ্যে n এর মান যদি 7 হয় তো আমি n এর মান 7 বসাবো, অঙ্কের রেজাল্ট চলে আসবে। n এর মান যদি 13 হয় আমি n এর মান 13 বসাবো, অঙ্কের রেজাল্ট চলে আসবে। আমরা মূলত একটা ফরম্যাট এখানের মধ্যে বের করব। তাহলে চলেন আমরা এখন এই খ নাম্বার অঙ্কটা করি। উদ্দীপকের এই যে 2 নং ধারাটা 6 + 6 6 + 6 6 6 প্লাস ডট ডট ডট, এই যে একই ডিজিট বারে বারে একই অঙ্ক বারে বারে এখানে আমাদের দেখা যাচ্ছে, তখন প্রথম n সংখ্যক পদের যোগফল কিভাবে করে নির্ণয় করতে হয় আমরা এখন সেই কাজটা করব। তাহলে আমরা এখানের মধ্যে লিখে ফেললাম প্রদত্ত ধারা 6 + 6 6 + 6 6 6 প্লাস ডট ডট ডট। মনে করি প্রদত্ত ধারাটির প্রথম n সংখ্যক পদের যোগফল হচ্ছে Sn, অর্থাৎ সামেশন অফ n সংখ্যক পদের যোগফল Sn। তো Sn দ্বারা আমরা লিখব 6 + 6 6 + 6 6 6 প্লাস ডট 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 প্লাস n তম পদ। কারণ যেহেতু আমাদেরকে বলছে n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো, তাহলে ওই n তম পদ অঙ্কের মধ্যে না আনলে তো হয় না। তো এই জন্য আমরা একদম শেষ পর্যায়ে গিয়ে n তম পদ পর্যন্ত লিখলাম, যে আমরা n তম পদ পর্যন্ত থেমে গেলাম। আচ্ছা ঠিক আছে, তো এখন এই n তম পদের আর কোনো কাজ হবে না, কারণ আমি এই n তম পদের সংখ্যাটা জানি না। যদি আমি এই n তম পদের নির্দিষ্ট মান জানা থাকতো আমার, তাহলে আমি কাজ করতাম, বাকিদের যেরকম কাজ করব এখানেও সেরকম কাজ করতাম। কিন্তু n তম পদের নির্দিষ্ট সংখ্যাটা আমার জানা নাই, এই জন্য প্রতীকী অর্থে আমরা এখানের মধ্যে এই n তম পদ শব্দটা বারে বারে ব্যবহার করতেছি, আমরা বুঝাচ্ছি যে আমরা n তম পদ পর্যন্ত থেমে আসি, n তম পদ পর্যন্ত থেমে আসি। তো আমরা এখান থেকে 6 কমন নিলাম। কি কমন নিলাম? 6 কমন নিলাম। 6 কমন নিলে এটা পুরোটা 1-এ রূপান্তর হয়ে যাবে, কারণ এই যে একই অঙ্ক যখন বারে বারে থাকে, একই ডিজিট 6 6 6 6 6 6, একই অঙ্ক যখন বারে বারে থাকে আর তার যখন প্রথম n সংখ্যক পদের যোগফল নির্ণয় করতে বলে, তখন সেখানে মূলত 3টা ধাপ মানতে হয়। কয়টা ধাপ মানতে হয়? 3টা ধাপ সেখানে মানতে হয়। প্রথম ধাপটা হচ্ছে 1-এ রূপান্তর করতে হবে, 1-এ রূপান্তর করতে হবে। এর পরের কাজটা হচ্ছে 9-এ রূপান্তর করতে হবে। এর পরের কাজটা হচ্ছে সূত্র প্রয়োগের জন্য যা যা করা প্রয়োজন, আমরা লিখলাম সূত্র প্রয়োগের জন্য যা যা করা প্রয়োজন করতে হবে। এই 3টা ধাপ আমাদেরকে মানতে হবে। প্রথমে 1-এ রূপান্তর করতে হবে, এরপর 9-এ রূপান্তর করতে হবে, এরপর সূত্র প্রয়োগের জন্য যা যা করা প্রয়োজন করতে হবে। তো সেই হিসেবে আমরা এখন যে অঙ্কটা করতেছি, এখানের মধ্যে আমরা 1-এ রূপান্তর করার চেষ্টা করব। এখানে যে 6 আছে, যদি আমরা ওই 6 কমন নেই, এই 6 দিয়ে যদি সবাইকে ভাগ করি, তাহলে পুরোটা 1-এ রূপান্তর হয়ে যাবে। দেখেন 1 1 1 1 1 1 সবাই 1-এ রূপান্তর হয়ে গিয়েছে। এখন আমরা 9-এ রূপান্তর করব। 9-এ রূপান্তর করার জন্য কি করতে পারি? এই যে এখানে মধ্যে 6 আছে প্রথমে, এই যে 6, আমরা যদি তাকে 9 দিয়ে ভাগ করি, 9 দিয়ে গুণ দিই, তাহলে কিন্তু অঙ্কের কোনো পরিবর্তন ঘটবে না, কোনো সমস্যা হবে না। নিয়ম তো এটাই যে আপনি অঙ্কের মানের পরিবর্তন না ঘটে যা মন চায় তা করতে পারেন, মানের যেন পরিবর্তন না ঘটে, আগের লাইন পরের লাইন যেন মান ঠিক থাকে। তো আমি 9 দিয়ে ভাগ 9 দিয়ে গুণ করলাম, তাহলে 9 9 কাটা, তাহলে সেই 6ই থাকে। তো এখন কথা হচ্ছে, আমি যদি এই কাটাকাটিটা না করে
আমি যদি এই কাটাকাটিটা না করে 6/9 ইন্টু 9, এই যে ইন্টু 9, আমি যদি ইন্টু 9টা করে ফেলি, আমি যদি 9 দিয়ে গুণ করে ফেলি, এই যে 6/9 ইন্টু 9, এই 9 দিয়ে যদি আমি এখন সবাইকে গুণ করে ফেলি, কোনো সমস্যা আছে? না, কোনো সমস্যা নাই। তাহলে আমরা সবাইকে 9 দিয়ে গুণ করে ফেললাম, সবাইকে 9 দিয়ে গুণ করে ফেললাম। কিন্তু কথা হচ্ছে ওই যে nতম পদ, ওখানে কিন্তু কিছু করা যাবে না, কারণ আমি তো নির্দিষ্ট সংখ্যা জানি না। আমি যদি এখানে নির্দিষ্ট সংখ্যা জানতাম, তাহলে আমি ঠিকই 6 দিয়ে ওটাকে ভাগ করে সংখ্যাটাকে লিখতাম, কারণ 6 দিয়ে 6কে ভাগ করলে 1, 6 দিয়ে 66কে ভাগ করলে 11, 6 দিয়ে 666কে ভাগ করলে 111, সবাইকে ভাগ করে লিখছি। তো ওখানের সংখ্যা যদি জানতাম, তাহলে আমি 6 দিয়ে ভাগ করেই লিখতাম। জানি না, এই জন্য যা আছে তাই থাকলো। এখন আবার যে 9 দিয়ে গুণ করলাম, কিন্তু ওখানে আমরা কিছু করতে পারবো না, ওটার নির্দিষ্ট সংখ্যা আমরা জানা নাই। এখন পরবর্তী লাইনে যাই। কি, 2টা কাজ শেষ। 1-এ রূপান্তর করা হয়ে গেছে, 9-এ রূপান্তর করা হয়ে গেছে, এখন সূত্র প্রয়োগের কাজ করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, এখানের মধ্যে এই যে 9 আমরা লিখতে পারি 10 - 1, আমরা একটা সূত্র প্রয়োগের জন্য এই কাজটা করতেছি। 10 - 1, 99কে লিখতে পারি 100 - 1, এখানে 1000 - 1 ... nতম পদ, ওখানে কোনো কাজ নাই। এবার পরবর্তী লাইনে যাই। 10 - 1, 100 - 1, 1000 - 1 ... nতম পদ। দেখেন এই মাইনাস চিহ্নের আগে 10 পরে 1, মাইনাস চিহ্নের আগে 100 পরে 1, মাইনাস চিহ্নের আগে 1000 পরে 1, তাহলে মাইনাস চিহ্নের আগে পরে 2টা সংখ্যা আমরা এখানের মধ্যে দেখতে পাচ্ছি। তো আমরা যদি মাইনাস চিহ্নের আগে যে 10, মাইনাস চিহ্নের আগে যে 10, মাইনাস চিহ্ন 100, মাইনাস চিহ্নের আগে যে 1000, অর্থাৎ মাইনাস চিহ্নের আগে যারা আছে তাদেরকে আমরা এখন একত্র করে ফেলবো। তাদেরকে কি করে ফেলবো? তাদেরকে আমরা একত্র করে ফেলবো। এই যে 10 প্লাস 100 প্লাস 1000, এই মাইনাস চিহ্নের আগে যারা যারা আছে তাদেরকে আমরা একত্র করে ফেলবো, প্লাস ... প্লাস nতম পদ। এরপরে -1 -1 -1 তাদেরকে একত্র করব। মাইনাস চিহ্নের আগে যারা ছিল তাদেরকে একত্র করলাম, মাইনাস চিহ্নের পরে যারা আছে তাদেরকে একত্র করব। এখন কথা হচ্ছে -1 -1 -1, তাহলে বারে বারে মাইনাস, বারে বারে মাইনাস, তাহলে সেই ক্ষেত্রে একটা মাইনাস কমন নিতে পারি। একটা মাইনাস যদি কমন নেই, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 1, মাইনাসে মাইনাসে প্লাস 1, মাইনাসে মাইনাসে প্লাস 1, প্লাস ... nতম পদ। আমরা কথাটা লিখে দিব এইভাবে করে। এবার পরবর্তী লাইনে যাই। দেখেন 10, 100কে লেখা যায় 10 স্কোয়ার, 1000কে লেখা যায় 10 কিউব, প্লাস ... nতম পদকে লেখা যায় 10 টু দি পাওয়ার n। আপনারা বলুন স্যার এতক্ষণ না nতম পদকে কিছু করেন নাই, এখন কেন 10 টু দি পাওয়ার n লিখলেন? আসলেই কিছু করি নাই। দেখেন এটা প্রথম পদ 10 টু দি পাওয়ার 1, এটা দ্বিতীয় পদ 10 টু দি পাওয়ার 2, এটা তৃতীয় পদ 10 টু দি পাওয়ার 3। 10 টু দি পাওয়ার 1 10ই হয়, 10 স্কোয়ার 100ই হয়, 10 কিউব 1000ই হয়, 10 টু দি পাওয়ার n ওই nতম পদই হবে, ওই nতম পদই হবে। যততম পদ 10-এর পাওয়ার তত, যততম পদ 10-এর পাওয়ার তত, তো এটা nতম পদ তো 10-এর পাওয়ার n। এবার এখানের মধ্যে এসে যা আছে তাই লিখলাম। তো আপনাদেরকে বলি, এই যে এইমাত্র যেই লাইনটা লিখলাম না, এই যে এইমাত্র যেই লাইনটা লিখলাম, এই লাইনটা কিন্তু না লিখলেও চলে, আপনারা চাইলে এই লাইনটা বাদও দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা হবে না, হ্যাঁ, কোনো সমস্যা নাই। আচ্ছা, তো এখন দেখেন যেই বিষয়টা আমরা সামনের দিকে আগাই। আমরা এখন যেই কাজটা করতে পারি, 10 প্লাস 10 স্কোয়ার প্লাস 10 কিউব প্লাস ... প্লাস 10 টু দি পাওয়ার n, এতটুকুর জন্য, শুধুমাত্র এতটুকুর জন্য, আগে বা পরে না, আগে বা পরে না, শুধুমাত্র এতটুকুর জন্য আমরা সূত্র প্রয়োগ করতে পারি। কিভাবে করি? এটা প্রথম পদ, দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ দেন, আর এর মান পাবেন, তাহলে a এর মান 10, আর দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ দেন, আর এর মানও 10 বের হবে, কারণ আপনি যখন 10 স্কোয়ারকে 10 দিয়ে ভাগ দিবেন তখন রেজাল্ট আসবে 10, তাহলে আর এর মান 10। তৃতীয় পদকে দ্বিতীয় পদ দিয়ে ভাগ দিলেও আর এর মান 10, এইভাবে করে, তাহলে আর এর মান 10। এখন এই যে আর এর মান যে 10 আসলো, আমরা কিন্তু আর এর মানের উপরে নির্ভর করে সমষ্টির সূত্র দুইটা হয়, আর এর মানের উপর নির্ভর করে সমষ্টির সূত্র দুইটা। যদি আর এর মান 1-এর চাইতে ছোট হয় তাহলে এক সূত্র, আর যদি আর এর মান 1-এর চাইতে বড় হয় তখন আরেক সূত্র। তাহলে এখানে দেখলাম আর এর মান 10, অর্থাৎ 1-এর চাইতে বড়, তাহলে আর এর মান যখন 1-এর চাইতে বড় হয় তখন সূত্র হচ্ছে a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই r মাইনাস 1, এটা হচ্ছে সূত্র, এটা হচ্ছে সূত্র। তাহলে সেই ক্ষেত্রে a এর মান 10 আমরা এখানে লিখতে পারি,
আমরা এখান থেকে লিখতে পারি যে a ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস ওয়ান ডিভাইডেড বাই r মাইনাস ওয়ান। তাহলে a মানে প্রথম পদ, তাহলে হবে 10, r মানে 10, n মানে আমি জানি না কারণ আমাদের প্রশ্নে বলা নাই, আলাদা করে মাইনাস ওয়ান, r মানে 10 আলাদা করে মাইনাস ওয়ান। ঠিক এই জিনিসটা এখানে বসানো হয়েছে। দেখেন 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 দেখেন, এই ব্র্যাকেটটার জন্য সূত্রটা এখানে প্রয়োগ করা হয়েছে। আলাদা করে যে মাইনাস ওয়ান লিখলো এইটা কি, এইটা নিয়ে আমরা এখন কথা বলবো। দেখেন এখানের মধ্যে এই যে মাইনাস চিহ্ন আছে, এই মাইনাস চিহ্নটা এখানে দেওয়া হয়েছে। 1 প্লাস 1 প্লাস 1 প্লাস ডট 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 n তম পদ, এই সম্পূর্ণটার রেজাল্ট হচ্ছে n। কিভাবে করে সেটা চলেন আমরা এখন ব্যাখ্যা দিই। সেটা হচ্ছে আমরা যদি 2 যোগ 2 যোগ 2 যোগ 2 লিখি, আচ্ছা 2 এখানে কয়বার আছে? 4 বার, তাহলে এখান থেকে রেজাল্ট কত হচ্ছে? 2 আর 2 4, 6, 8, ঠিক না? এভাবে করে আমরা বলতেছি আর কি যে 8 হচ্ছে। আচ্ছা, এই 8কে কীভাবে করে বের করছি? যে একই সংখ্যা বারে বারে দেখা যাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে একই সংখ্যা যেহেতু বারে বারে, ওই সংখ্যাটা লিখলাম। সংখ্যাটা কয়বার আছে? 4 বার, তাহলে 4 দিয়ে গুণ দিলাম, রেজাল্ট চলে আসলো 8। যদি এখন আরও বেশি থাকতো, 5 প্লাস 5 প্লাস আরও বেশ কয়েকবার লিখে ফেলি, তাহলে এই যে আমি যে এতগুলো 5 লিখলাম, আমি এখন আঙুল দিয়ে গুনবো, 5 যোগ 5 তাহলে 10, 10 যোগ 5 তাহলে 15, 15 যোগ 5 তাহলে 20, এগুলো গুনবো। তাড়াতাড়ি কীভাবে করে করা যায়, শর্টকাটে কীভাবে করে করা যায়? যেহেতু একই সংখ্যা বারে বারে, তাহলে আমি সেটা লিখলাম গুণ। এই সংখ্যাটা কয়বার আছে? 1 2 3 4 5 6 7 8, 8 বার আছে। 5 8 40, রেজাল্ট চলে আসছে। তাহলে যেহেতু একই সংখ্যা বারে বারে, তাহলে ওই সংখ্যাটা লিখলাম গুণ, সংখ্যাটা কয়বার আছে তত দিয়ে গুণ করলাম। তো এখন দেখেন, যদি এমন হইতো যে আমি দেখতেছি যে সংখ্যাটা 8 বার আছে, এই জন্য 8 দিয়ে গুণ। এখন দেখেন আমি যদি 1 দিয়ে লিখি, 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1, তাহলে যদি একই সংখ্যা বারে বারে 1 কয়বার আছে? 4 বার, তাহলে রেজাল্ট 4। আচ্ছা, যদি এই 1 যদি আরও বেশি থাকে, তাহলে কয়বার আছে? 6 বার, তাহলে 6 দিয়ে গুণ, তাহলে রেজাল্ট 6। তাহলে যেহেতু 1 বারে বারে আছে, বারে বারে আছে, তাহলে আমি দেখব 1টা কয়বার আছে। যত বার থাকবে আমি বলবো রেজাল্ট তত। যদি এই 1 প্লাস 1 প্লাস এরকম করতে 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 এটা 8 বার থাকে, আমি বলবো 8 হচ্ছে এটার যোগফল। যদি এই 1 প্লাস 1 প্লাস এরকম করতে 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 13 বার আছে, আমি বলবো যোগফল 13, অর্থাৎ 13 বার আছে তো যোগফল 13। 21 বার আছে, তাহলে যোগফল 21। তাহলে আমি যদি বলি n বার আছে, তাহলে যোগফল n, n বার থাকলে যোগফল n হবে। তাহলে সেই ক্ষেত্রে এখানের মধ্যে আমরা যে অঙ্কটা করতেছি 1 প্লাস 1 প্লাস ডট 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 n সংখ্যক পদ, তাহলে এই যে nতম পদ, হ্যাঁ আমি জানি না ওটা কি, ওই n এর মধ্যে কিন্তু 1 বসবে, কিন্তু ওটা কত নাম্বারে আছে? ওটা যদি 13 নাম্বারে থাকে তাহলে বুঝতে হবে পুরাটার যোগফল 13। ওই যে nতম পদ ওইটা 1, কিন্তু ওইটা কত নাম্বারে আছে? ওটা যদি 32 নাম্বারে থাকে তাহলে পুরাটার যোগফল 32। ওটা যদি 64 নাম্বারে থাকে তাহলে পুরাটার মান 64। তার মানে ওই n যততম পদে আছে সম্পূর্ণটার যোগফল হবে তত। তাহলে সেই ক্ষেত্রে আমরা যেহেতু এখানের মধ্যে n দেখতেছি, তাহলে যোগফল হবে n। আমরা এই জন্য এখানের মধ্যে n লিখে দিলাম। আচ্ছা, তাহলে আমরা এখন পরবর্তী লাইনে যাই। সূত্রটা ইতিমধ্যে প্রয়োগ করা শেষ। 6 আর 9 কাটাকাটি যায়, 3 যায় 2 বার, 3 যায় 3 বার, তাহলে 2/3। এখানের মধ্যে 10/9, 10 টু দি পাওয়ার n মাইনাস 1 মাইনাস 1। যেহেতু ব্র্যাকেটের বাহিরে 2/3, তাহলে এই 2/3 দ্বারা সবাইকে গুণ করতে হবে। তাহলে এই যে মাইনাস চিহ্নটা দেখতেছেন, এই মাইনাস চিহ্নের আগে একটা অংশ, মাইনাস চিহ্নের পরে একটা অংশ, তাহলে এই 2/3 দ্বারা মাইনাস চিহ্নের আগের যেই অংশ তাকে গুণ দিব, 2/3 দ্বারা মাইনাস চিহ্নের পরের অংশটাকে গুণ দিব। তাহলে 2 10 20, 3 নং 27, এই অংশটাকে গুণ করা শেষ। আবার 2/3 দ্বারা n-কে গুণ দেন, তাহলে 2n/3। তাহলে আমরা দেখেন একটা ফরম্যাট সাজায় ফেললাম। ফরম্যাট 20/27 ইন্টু 10 টু দি পাওয়ার n মাইনাস 1 মাইনাস 2n/3। এখন যদি আমাকে বলা হয় এই যে ধারাটা দেওয়া, এই ধারাটার এই যে 6 প্লাস 6 6 প্লাস 6 6 6 প্লাস ডট ডট ডট, এই যে ধারাটা, এই ধারার প্রথম 13টি পদের সমষ্টি বের করো, তাহলে আমি জাস্ট এই যে ফরম্যাটটা বের করছি, এখানে n এর জায়গাতে 13 বসাই দিব, ব্যাস ক্যালকুলেশন করলে যেই রেজাল্ট আসবে 13তম, এই 13টা পদের যোগফল তত। যদি আমাকে বলা হয় 22টি পদের সমষ্টি বের করো, আমি এই n এর জায়গাতে 22, এই n এর জায়গাতে 22 বসাবো, ক্যালকুলেশন করলে যা হবে বুঝতে হবে ওই 22টা পদের সমষ্টি হলো এত।
তাহলে আমরা একটা ফর্মুলা দ্বারা করে ফেললাম, স্ট্রাকচার দ্বারা করে ফেললাম, ফরম্যাট দ্বারা করাইলাম। তাহলে এই হচ্ছে আমাদের, আমরা বলতে পারি যে এই ধারাটা আমাদের উদ্দীপকে দেওয়া ছিল n সংখ্যক পদের সমষ্টি 20/27 ইন্টু 10⁻n-1 মাইনাস 2n/3। তাহলে আমরা খ নাম্বার প্রশ্নটা সমাধান করে ফেললাম। আমরা এখন গ নাম্বার প্রশ্নটা সমাধান করব। আমাদের গ নাম্বার প্রশ্নে বলছে এক্স এর উপর কি শর্ত আরোপ করলে 1 নং ধারার অসীমতক সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করো। আমরা উদ্দীপকের মধ্যে এই যে এটা হচ্ছে সেই 1 নং তথ্য, হ্যাঁ 1 নং ধারা। তো এখানের মধ্যে এই যে এক্স দেখা যাচ্ছে, এই এক্স এর উপর কি শর্ত আরোপ করলে, মানে আমরা শর্ত আরোপ করব এক্স এর মান এতর কম হওয়া যাবে না, এক্স এর মান এতর বেশি হওয়া যাবে না, আমরা শর্ত দিব। আমরা এমন শর্ত দিব যাতে করে ওই শর্ত মানলে সম্পূর্ণ ধারাটার অসীমতক সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি আমরা নির্ণয় করে দেখায় দিব। অর্থাৎ তারা আমাদের কাছ থেকে শর্ত জানতে চায়। তারা আমাদের কাছে কি জানতে চায়? শর্ত। যে আমরা যদি এই ধারাটার অসীমতক সমষ্টি পাইতে চাই তাহলে এক্স এর মান কেমন হওয়া উচিত আমাদেরকে জানাও। তো আমরা এখন অঙ্কটা করে তাদেরকে জানাবো যে এক্স এর মান এতর ছোট, এক্স এর মান এতর বড় হইতে হবে, তাহলেই অসীমতক সমষ্টি থাকবে। তাহলে চলেন আমরা এখন এই গ নাম্বার প্রশ্নটার সমাধান করে দিই। আমরা উদ্দীপকের সেই 1 নংয়ের ধারাটা লিখে ফেললাম এখানের মধ্যে। তো এই যে পাওয়ারের মধ্যে -1 আছে, আমরা জানি যে পাওয়ারের মধ্যে যদি মাইনাস থাকে তাহলে একটা 1 একটা ভাগ চিহ্ন, বাকি পুরাটা নিচে। পাওয়ারের মধ্যে যদি মাইনাস থাকে একটা 1 একটা ভাগ চিহ্ন, বাকি পুরাটা নিচে। আমরা ধারাটাকে সুন্দর করে লিখে দিলাম। প্রথম পদ হচ্ছে 1, সাধারণ অনুপাত, দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ দিলাম, তাহলে সেই 1/3x + 2 আসলো। তো এখন এই যে আর এর মান যেটা বের হইলো, অসীমতক সমষ্টি থাকবে কি থাকবে না এটা নির্ভর করে আর এর মানের উপরে। অসীমতক সমষ্টি থাকবে কি থাকবে না এটা নির্ভর করে আর এর মানের উপরে। অসীমতক সমষ্টি কখন থাকবে? যখন আর মডুলাস লেস দেন 1 হবে। যখন আর মডুলাস লেস দেন 1 হবে তখন অসীমতক সমষ্টি থাকবে। তাহলে এই আর এর জায়গাতে মানটা বসাই দিই। হ্যাঁ, 1/3x + 2 মডুলাস লেস দেন 1, 1/3x + 2 মডুলাস লেস দেন 1। যদি এই মডুলাস চিহ্নকে উঠাই দেই তাহলে বিস্তারিতভাবে আমরা লিখতে পারি 1/3x + 2 এটার মান -1 এর চাইতে বড়, +1 এর চাইতে ছোট। এই মডুলাস চিহ্নটা উঠাই দিলে বিস্তারিতভাবে আমাদেরকে এইভাবে করে কথাটা বলতে হবে যে 1/3x + 2 এর মান -1 এর চাইতে বড়, +1 এর চাইতে ছোট। এখন এই যে আমরা লাইনটা লিখলাম, এখান থেকে কিন্তু আমরা দুইটা তথ্য আমরা এখান থেকে পেলাম। একটা তথ্য 1/3x + 2 এর মান -1 এর চাইতে বড় হইতে হবে। 1/3x + 2 এটার মান -1 এর চাইতে বড় হইতে হবে। আমি যখন এটা নিয়ে ক্যালকুলেশন করব তখন আমি x এর একটা মান পাবো। এরপর আমরা আরেকটা তথ্য পাই 1/3x + 2 এর মান 1 এর চাইতে ছোট হবে। 1/3x + 2 এর মান 1 এর চাইতে ছোট হবে। তাহলে এটা আবার ক্যালকুলেশন করব, আবার x এর মান পাবো। তাহলে আমরা এখান থেকে মূলত দুইটা মান পাবো। প্রথমত এই অংশটা ব্যবহার করে একটা মান, দ্বিতীয়ত এই অংশটা ব্যবহার করে একটা মান। তাহলে চলেন আমরা অঙ্কটা করে ফেলি। ওই যে আমাদেরকে বলছে x এর উপরে শর্ত আরোপ করো, মূলত ঠিক এই জায়গাটা থেকেই সেই শর্তটা আসবে। আমরা লিখে ফেললাম -1 লেস দেন 1/3x + 2। এবার আমরা যদি ভগ্নাংশকে উল্টাই দিই, যেটাকে বলা হয় বিপরীতকরণ, লবটা হরে যাবে, হরটা লবে যাবে। আচ্ছা, বিপরীতকরণ করে দিই। বলতে পারেন কেন বিপরীতকরণ করলাম? কারণ আমরা তো ওই x এর মান বের করতে চাই। তো এক্সটা একটা ভগ্নাংশের হরে আছে না, আমরা হরে রাখতে চাই না, এটা একদম সাধারণ অবস্থাতে নিয়ে আসব। তাহলে আমরা লবকে হরে, হরকে লবে নিয়ে যাই, বিপরীতকরণ করি। বিপরীতকরণ করলে চিহ্ন পরিবর্তন হয়ে যায়। কোন চিহ্ন? অসমতার চিহ্ন পরিবর্তন হয়। অসমতার চিহ্ন 3 ক্ষেত্রে পরিবর্তন হয়। যদি ঋণাত্মক সংখ্যা দ্বারা উভয় পক্ষকে গুণ করা হয় অসমতার চিহ্ন পরিবর্তন হবে। যদি ঋণাত্মক সংখ্যা দ্বারা উভয় পক্ষকে ভাগ করা হয় অসমতার চিহ্ন পরিবর্তন হবে। যদি বিপরীতকরণ করা হয় অসমতার চিহ্ন পরিবর্তন হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা ভগ্নাংশকে উল্টাই দিলাম, অর্থাৎ বিপরীতকরণ করলাম, তাহলে অসমতার চিহ্ন পরিবর্তন হয়ে গেল। আচ্ছা, আপনারা বলতে পারেন স্যার 1/3x + 2 কেনা হয় আপনি উল্টাইলেন, আমরা বুঝলাম, কিন্তু -1কে উল্টাবেন না। -1কে উল্টানো হয়েছে কিভাবে করে? -1 এর নিচে মনে মনে 1 আছে, যদি এটাকে উল্টাই তাহলে হবে 1/-1, আর 1কে যদি -1 দিয়ে ভাগ দেন -1ই থাকে, তার মানে এটাকে উল্টানো হয়েছে। আচ্ছা, তো এখন আমরা ক্যালকুলেশন করব। এক্সকে একা বানানোর জন্য যা যা করা দরকার সব কিছু করবো। আমরা 3x + 2কে এই সাইডে লিখলাম, -1কে এই সাইডে লিখলাম। তো 3x + 2 এর দিকে চিহ্ন যেরকমভাবে ছিল এখনও ঠিক সেরকমভাবে আছে। কেউ কিন্তু ভাববেন না স্যার চিহ্ন কি পাল্টানো হয়ে গেল, স্যার চিহ্ন কি কিন্তু পাল্টাইছেন? না না, চিহ্ন পাল্টাই নাই। এই চিহ্নটা 3x + 2 এর দিকে যেভাবে আছে, দেখেন যেভাবে আছে এখনও কিন্তু চিহ্নটা
সেভাবেই আছে, -1 এর দিকে যেভাবে আছে এখনও -1 এর দিকে সেভাবেই চিহ্নটা আছে, চিহ্ন পরিবর্তন করা হয় নাই, কারণ আমরা এখানে ঋণাত্মক সংখ্যা দিয়ে গুণ করি নাই, ভাগ করি নাই, বিপরীতকরণ করি নাই, তো চিহ্ন পাল্টাবে কেন? পাল্টাইছে তো আগের লাইনে পাল্টাইছে, এখনের লাইনে তো পাল্টাই নাই। 3x + 2 <-1, তো +2কে বাদ দেওয়ার জন্য উভয় পক্ষ থেকে -2 করলাম, তাহলে সেই ক্ষেত্রে 3x <-3 হইল, উভয় পক্ষকে 3 দ্বারা ভাগ করলাম, তাহলে কাটাকাটি করে x এর মান আসলো x <-1, x <-1, অর্থাৎ x এর মান -1 এর চাইতেও কম। x এর মান -1 না, x এর মান -1 এর চাইতেও কম। তাহলে x এর মান -1 এর চাইতে কম যারা যারা, তাদেরকে যদি আমরা এই অঙ্কের মধ্যে বসাই তাহলে অসীমতক সমষ্টি পাবো। এবার আসেন আরেকটা যে আমাদের মান পাওয়ার কথা, এই যে এই অংশটা দিয়ে সেটা লিখলাম, একই কাজ। তাহলে আশা করি এখানে বেশি কথা বলার দরকার নেই, একই কাজ। আমরা বিপরীতকরণ করলাম, চিহ্ন পাল্টায় গেল, ক্যালকুলেশন করে x এর মান আমরা পাইলাম -1/3 এর চাইতে বড়। x এর মান -1/3 এর চাইতে বড় যে কোনো সংখ্যা আমরা এই অঙ্কের মধ্যে বসাইতে পারবো, অসীমতক সমষ্টি পাবো। তাহলে আমরা কয়টা আর কি মান পাইলাম, কয়টা সীমানা পাইলাম? আমরা সীমানা পাইলাম যে যদি এই অঙ্কতে যেই ধারাটা দেওয়া আছে ওই ধারার অসীমতক সমষ্টি পাওয়া লাগে, পাইতে চাই, তাহলে হয় x এর মান -1/3 এর চাইতে বড় হইতে হবে, তাহলে অসীমতক সমষ্টি পাওয়া যাবে, আর নয়তো x এর মান -1 এর চাইতে ছোট হইতে হবে, তাহলেও অসীমতক সমষ্টি পাওয়া যাবে। তাহলে আমরা শর্তটা দিয়ে দিলাম। তারা জানতে চেয়েছিল x এর উপরে কি শর্ত আরোপ করলে, তো আমরা শর্ত দিয়ে দিছি, x এর উপরে এই শর্ত আরোপ করলে অসীমতক সমষ্টি পাওয়া যাবে। তারা বলছে অসীমতক সমষ্টি আমাদেরকে বের করে দেখান। আমরা অসীমতক সমষ্টির সূত্র জানি, s ইনফিনিটি = a/1 - r। a মানে প্রথম পদ 1, আমাদের উদ্দীপকে দেওয়া ছিল a মানে প্রথম পদ, তাহলে 1, আর হচ্ছে সাধারণ অনুপাত 1/3x + 2। তো এই 1 এর নিচে মনে মনে 1 আছে, হরের লসাগু করলাম, ক্যালকুলেশন করে উপরে লিখলাম। তাহলে এখান থেকে যোগ বিয়োগ করার পরে বের হইল 3x + 1 / 3x + 2। ভাগ চিহ্নের উপরে যেই 1 আছে তাকে লিখলাম, ভাগ চিহ্নটাকে উল্টাই দিলে হয় গুণ, তাহলে ভাগের পরে যে আছে সে উল্টায় যাবে। দেখেন খেয়াল করেন, ভাগ চিহ্নটাকে উল্টাই দিলে হয় গুণ, তাহলে ভাগের পরে যে আছে সে উল্টায় যাবে, অর্থাৎ 3x + 1 / 3x + 2 এটা উল্টায় যাবে, 3x + 2 / 3x + 1 উল্টায় গেল। তাহলে রেজাল্ট পেয়ে গেলাম 3x + 2 / 3x + 1। তাহলে আমাদের উদ্দীপকে যেই ধারাটা দেওয়া ছিল সেই ধারার যদি অসীমতক সমষ্টি পাওয়া লাগে তাহলে x এর মান এরকম হতে হবে। আর যদি আমাদেরকে তো বলছে যে অসীমতক সমষ্টি বের করেই দেখাও, তাহলে অসীমতক সমষ্টিটা বের করে দেখাইলাম, রেজাল্ট হয়েছে 3x + 2 / 3x + 1। তাহলে আমরা কুমিল্লা বোর্ড 2025 সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা ইজি হায়ার ম্যাথ বই থেকে খুব সহজভাবে সমাধান করলাম, বিস্তারিতভাবে সমাধান করলাম। আমাদের ইজি হায়ার ম্যাথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের পাশে একটা করে QR কোড দেওয়া রয়েছে, স্ক্যান করা মাত্রই ওই প্রশ্নের সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন, যেটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে। তাই আশা করব সবাই ইজি হায়ার ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।